ওয়েলকাম চলন বিল। আমরা এখন আছি চলন বিল বিচ পয়েন্টে স্বর্ণদ্বীপ রিসোর্টের সামনে আর কি। চলুন আমরা স্বর্ণদ্বীপের চারিদিকে একটু আমরা আপনাদের দেখাবো আর কি। কিছুদিন আগে আসলেও এখানে অনেক মানুষজনের সমাগম হয় আর কি, যখন একটু আরও অথই পানি থাকে আর কি। তো একটু পানিটা কিছুদিন নেমে গেছে, এই জন্য একটু মানুষের চাপটা কম। কিন্তু আরও 10-15 দিন বা 20 দিন বা 1 মাস আগে আসলেও মানুষের অথই ঢল থাকে আর কি। আমাদের এই পয়েন্টে নর্থ বেঙ্গল অর্থাৎ রংপুর, দিনাজপুর থেকে এইখানে আসে। আপনার রাজশাহী, বোদা, নাসল ওই দিক থেকে এইখানে আসে। এছাড়া ধরেন আপনার ঢাকা থেকে আর বিদেশ থেকে দাদা, বিদেশ থেকে কোন কোন দেশ থেকে এখানে যেমন আপনার নেদারল্যান্ড সরকারের যে প্রকল্পগুলো আমার এইখানে বসে তারা 4-5টা মিটিং করছে এবং এইখানে এসে স্বাক্ষরিত শেষ স্বাক্ষরটা আমাদের এই স্বর্ণদ্বীপে করেছে। বর্ষার সময়েই মূলত এই সকল শ্রেণীগুলোর উদ্ভব হয়, যারা আগের থেকে তাদের পরিকল্পনা গুলো করে রাখে যে এই কখন বর্ষাকাল আসবে এবং চলন বিলের যে সৌন্দর্য, সেই সাথে তাদের জীবিকা নির্বাহের যে একটা ব্যাপার, সেইগুলো কিন্তু এই চলন বিল কেন্দ্র করে কিন্তু ঘটে থাকে আর কি। চলন বিল বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি বৃহৎ বিল। এটি নাটোর, সিরাজগঞ্জ এবং পাবনা জেলা জুড়ে বিস্তৃত। এটি মূলত অনেকগুলো ছোট বিলের সমষ্টি। 47টি নদী ও অন্যান্য জলপথ চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এটি বাংলাদেশের সর্ববৃহৎ বিল এবং সমৃদ্ধ জলভূমি। এরই ধারাবাহিকতায় নাটোরের চলন বিলের সৌন্দর্য উপভোগ করার জন্য মনস্থির করলাম। এজন্য নাটোরের চলন বিলের গুরুদাসপুর থানার বিলসা পয়েন্টে যাবার জন্য রওনা দিলাম। আমার বাড়ি যেহেতু লালপুর থানায় হওয়ায় আমি প্রথমে বনপাড়া বিশ্ব রোড হয়ে গুরুদাসপুর থানার নয়াবাজার বিশ্ব রোড মোড়ে সিএনজি ও অটো ভ্যান যোগে গিয়ে নামলাম। নয়াবাজার পর্যন্ত আমার যেতে খরচ হয়েছিল প্রায় 100 টাকা। আমি যেহেতু সিএনজি ও অটো ভ্যান যোগে যাই, সেজন্য আমার ভাড়া একটু বেশিই লাগে। তবে বাস যোগে গেলে খরচ কিছুটা কম হতো। তবে হ্যাঁ, আপনারা যারা ঢাকা থেকে এই নাটোরের চলন বিলের বিলসা পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিবেন, তারা কিন্তু ঠিক এই নয়াবাজার বিশ্ব রোড মোড়েই এসে নামতে হবে এবং এই নয়াবাজার থেকেই চাঁচকর হয়ে চলন বিলের বিলসা পয়েন্টের দিকে আপনারা যেতে পারবেন। নয়াবাজার বিশ্ব রোড মোড় থেকে আবার অটো ভ্যান যোগে আমি গুরুদাসপুর থানার চাঁচকর বাজারে এসে নামলাম। চলন বিলের বিলসা পয়েন্টে ভালো মানের তেমন একটা খাবারের হোটেল না থাকার কারণে আমি গুরুদাসপুর বাজারে দুপুরের খাবার খেয়ে নিলাম। আমি এখন চাঁচকর বাজারে। এখানে এসে প্রথমে এসে সবাই খাওয়া দাওয়া করতে পারবেন আর কি, কারণ বিলসাতে সেই পরিমাণে ভালো মানের কোনো হোটেল নেই আর কি। তো সে এখানে চাঁচকর খাওয়া দাওয়া করে অনেক ভালো ভালো হোটেল আছে আর কি। তো এখান থেকে খাওয়া দাওয়া করে আপনার বিলসার উদ্দেশ্যে রওনা দিতে পারবেন। দুপুরের খাবার খেয়ে গুরুদাসপুর বাজারের শেষ মাথায় গিয়ে একটি অটো ভ্যান যোগে বিলসা পয়েন্টের দিকে আবার রওনা হলাম। কিছুক্ষণ যাওয়ার পর চলন বিলের দুপাশে অপরূপ দৃশ্য চোখে ভেসে আসতে লাগলো। দুপাশের দৃশ্য দেখতে দেখতে আমি চলে আসলাম নাটোরের চলন বিলের বিলসা বাজারে। নয়াবাজার থেকে বিলসা বাজারে পর্যন্ত ভ্যান ভাড়া লেগেছিল 40 টাকা। ওয়েলকাম চলন বিল। এখন আমি বিলসা পয়েন্টে এসে পৌঁছালাম আর কি। তো এখন এরপর থেকে আপনার চলন বিলের বিভিন্ন যে সৌন্দর্যগুলো আছে একটু পরে দেখাবো আর কি। বিলসা বাজার জামা মসজিদ। এটা বিলসা ঈদগাহ মাঠ। এটা বিলসা ঈদগাহ মাঠ আর কি। এখানে এসে সবাই রেস্ট নিতে পারবেন আর কি। এই যে বট গাছের সুশীতল ছায়া। আমরা এখন আছি চলন বিল বিচ পয়েন্টে স্বর্ণদ্বীপ রিসোর্টের সামনে আর কি।
তো চলুন আমরা স্বর্ণদ্বীপের চারিদিকে একটু আমরা আপনাদের দেখাবো আর কি। চারিদিকেই পানি আর কি, এর মধ্যেই স্বর্ণদ্বীপ। আমি চলন বিলের বিলসা বাজারের স্বর্ণদ্বীপ রিসর্টের চারিপাশের সৌন্দর্য ঘুরে ঘুরে উপভোগ করতে লাগলাম। এখানে নাগরদোলা আছে আর কি, নাগরদোলা সুন্দর একটা জায়গা। ছোট ছেলে মেয়েদের রাইডের জন্য ব্যবস্থা আছে। আর এই যে সুন্দর দোলনা, এই দোলনায় এখানে বসে চলন বিলের এখানে বসে দোলনার যে দোল খাওয়ার যে একটা মজা, সেই মজাটা আসলে বাড়িতে বসে থেকে পাওয়া যাবে না, শুধু চলন বিলে আসা লাগবে আর কি। আর এই পয়েন্টের নাম হচ্ছে স্বর্ণদ্বীপ। স্বর্ণদ্বীপ এই পয়েন্টে স্বর্ণদ্বীপ কফি হাউস। তো আজকে সারাদিন শুধু চলন বিলের মধ্যেই বেড়াবো আর কি আপনাদের সাথে। কিছুদিন আগে আসলেও এখানে অনেক মানুষজনের সমাগম হয় আর কি, তখন একটু আরো অথই পানি থাকে আর কি। তো একটু পানিটা কিছুদিন নেমে গেছে, এই জন্য একটু মানুষের চাপটা কম, কিন্তু আরো 10-15 দিন বা 20 দিন বা 1 মাস আগে আসলেও মানুষের অথই ঢল থাকে আর কি। তো যাক চলেন, এরপর আমরা চলন বিলে অন্য একটা পয়েন্টে যাবো আর কি, সেখানে গিয়ে সবকিছু আপনাকে দেখাবো আর কি। এরপর স্বর্ণদ্বীপ রিসোর্টের কফি হাউসে কফি খেতে গিয়ে স্বর্ণদ্বীপ রিসোর্টের মালিকের সঙ্গে দেখা হয়ে গেল। এরপর নাটোরের চলন বিলের স্বর্ণদ্বীপ এবং বিলসা পয়েন্টের সামগ্রিক বিষয় সম্পর্কে তার কাছ থেকে জানার চেষ্টা করলাম। স্বর্ণদ্বীপের কফি হাউস আর কি, কফি দেন। এখান থেকে এই যে চলন বিলের দৃশ্য আর কি, চারিদিকে শুধু অথই পানি আর পানি। দাদা এখন আপনার এই বিলসা পয়েন্টে, চলন বিলের বিলসা পয়েন্টে মানে লোকের সমাগমটা কখন বেশি ঘটে? এটা হচ্ছে বর্ষার শুরু থেকে আমাদের এখানে পর্যটকের মানে লোক পর্যটক। এটা কেমন মানুষজন থাকে? তখন ধরেন মিনিমাম আমার এই শুধু স্বর্ণদ্বীপ কফি হাউসে দেখা যায় যে মানে অল টাইম 2 থেকে 3 হাজার লোক থাকে, আর প্রতিদিন ন্যূনতম 50,000 করে লোক আসে। 50,000? 50,000 হিউজ পরিমাণ। তবে ইংরেজি কোন কোন মাস? এই ইংরেজিটা আমি মাস মিলা বলতে পারছি না, তো আপনাকে আমি যেটা বাংলায় বলতেছি যে সেটা হচ্ছে জ্যৈষ্ঠের শেষ আষাঢ় শুরু, ওই সময় থেকে এই আজ থেকে 15 দিন আগ পর্যন্ত ধরেন এই পর্যটক অভিযান গতিতে চলতে থাকে। জুনের মিডিল বা জুলাই প্রথম থেকে শুরু। জি, জুলাই আগস্ট সেপ্টেম্বর এই 3 মাস। জি। আর আসলে আর একটা পর্যটক আর একবার হবে, সেটা হচ্ছে কি আমাদের পানিটা ধরেন কমে যাচ্ছে, যদি পানিটা যখন শুকায় যাবে সরিষা হবে, সরিষা যখন হবে তখন আবার দেখা যাবে যে প্রতিদিন আপাতত 10,000 করে পর্যটক এইখানে আসবে।
এবং শুধু দেশেই না, দেশ বিদেশ থেকে আসবে। যেমন এটা কতদিন পর? এই আজ থেকে 15-20 দিন পর ধরেন সরিষা বোনা শুরু হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর সরিষা বোনা শেষ হলে দেখা যায় যে 15 দিন পর থেকে ওই সর্ষের ক্ষেতে শীষ বের হলে শীষ বের হলে মানে দেখা যায় যে সরিষা বোনার 15 দিন পর থেকেই ফুল ফোটে। আর তখন সৌন্দর্যটা আরো বেশি হয় এই কারণে, এটা আলাদা সৌন্দর্য। হলুদ সৌন্দর্য, যে হলুদটা আপনি জন্মার পর কখনো দেখে নাই। যেমন এই গোটা চলন বিল, ইতিহাসে যেটা শুনছেন পানি দেখছেন চলন বিল হিসাবে, কিন্তু এই গোটা চলন বিলটাই তখন সরিষা হবে, হলুদের সমারোহ। আর তখন আর একটা উদ্বৃত্ত হবে, সেটা হচ্ছে মৌমাছি খামারিরা এখানে আসবে, এখানে মধু সংগ্রহ করবে এবং ওই সময়টা প্রচুর মধু পাওয়া যাবে, কম দামে পাওয়া যায়। এখানে মূলত কি কি ফসল হয় যখন পানিগুলো নেমে যায় তখন? পানি নেমে যাওয়ার সাথে সাথে সরিষা হবে, সরিষার পরে হবে হচ্ছে ইরি, ধান। ইরি কাটার পর ধরেন বর্ষা। তো এখানে মূলত তাহলে দুইটা ফসল হয়। দুইটা ফসল। আমাদের এই পয়েন্টে নর্থ বেঙ্গল অর্থাৎ রংপুর দিনাজপুর থেকে এইখানে আসে। আপনার রাজশাহী বোদা নাসল ওই দিক থেকে এইখানে আসে। এছাড়া ধরেন আপনার ঢাকা থেকে। আর বিদেশ থেকে দাদা, বিদেশ থেকে কোন কোন দেশ থেকে এখানে লোকজন আসে? যেমন আপনার নেদারল্যান্ড সরকারের যে প্রকল্পগুলো আমার এইখানে বসে তারা 4-5টা মিটিং করছে এবং এইখানে এসে স্বাক্ষরিত শেষ স্বাক্ষরটা আমাদের এই সম্মতি করেছে। মানে কিসের ওটা? এটা হচ্ছে নেদারল্যান্ড সরকারের 9 বিষয়ক যেমন ওইটা ছিল হচ্ছে স্বাস্থ্য, শিক্ষা, মৎস্য, মানে বাংলাদেশের মানুষের কেন্দ্র। জি জি জি, এরকম 9 বিষয়ক চুক্তিপত্র এখানে স্বাক্ষর হয়। এবং ওনারা এছাড়া অন্যান্য কোন দেশ থেকে? যেমন ওই মাঝে মধ্যে দেখা যায় যে মালয়েশিয়া থেকে আসতেছে, মালয়েশিয়া থেকে, তারপরে দেখা যাচ্ছে যে চীন থেকে আসতেছে, ইন্ডিয়া বা নেপাল, এগুলা তো মানে অহরহ থাকে। ইন্ডিয়া, নেপাল, ভুটান থেকে আসে। এগুলা ভুটান এগুলা থেকে থাকে। তার মানে প্রায় আমাদের এখানে যদি ধরেন আবাসিক ও হোটেল থাকার সুন্দর মনোরম ব্যবস্থা থাকতো, তাহলে পরে আরো বাইরে থেকে পর্যটক আকৃষ্ট করতো। তাহলে আসলে কি কি করা যায় বলুন তো? এই আমরা বাংলাদেশ, এটা তো বাংলাদেশের সবচেয়ে বড় চলন বিল, এবং বিলসা পয়েন্টটা একটু গুরুত্বপূর্ণ পয়েন্ট। যেমন ওই পাশে আছে আপনার হচ্ছে পাটুল মিনি কক্সবাজার, তারপর পরে আপনার বিলসা পয়েন্টটা উল্লেখযোগ্য। না, তারপর পর না, এটা পাশাপাশি ওই মিনি কক্সবাজার বলছেন, কিন্তু আমার যেটা হচ্ছে এই চলন বিলটা, এটা হচ্ছে ঐতিহাসিক, যেটা হচ্ছে বই পুস্তকে আছে। যেটার এরিয়া হচ্ছে, এটা হচ্ছে নাটোর, পাবনা, সিরাজগঞ্জ 3 জেলা মিলে হচ্ছে এই চলন বিল অবস্থিত। যেটা হচ্ছে 1100 বর্গ কিলোমিটার হচ্ছে এই চলন বিল। আর পাটুল যেটা মিনি কক্সবাজার বলতেছেন, ওইটা তো বোধহয় ওই 20-30 কিলো হবে কিনা সন্দেহ। এটা হচ্ছে 1100 কিলো এটার আয়তন। যেটা ধরেন আমরা এবছর এই যে নৌকা বাইচ দিলাম এবং সুষ্ঠু সুন্দর পরিচালনা করতে পারছি, যেটার উদ্যোক্তা ছিল। কবে হয়? নৌকা বাইচটা হয়েছে অক্টোবরের 12 তারিখে। কয়দিন ব্যাপী হয়? না, একদিন ব্যাপী। একদিনই না? একদিন। এটা তো মানে অনেকেই দেখতে আসে, প্রচুর অনেকে দেখতে আসছে। কেমন ধরেন এইখানে নৌকা বাইচ উপলক্ষে মিনিমাম 4 লক্ষ লোক উপস্থিত। যে ভিডিওটা একটা ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও ছাড়া হয়েছিল, যে ভিডিওতে 75 লক্ষ তার হচ্ছে ভিউ ছিল। 75 লক্ষ, ওই এক ইয়ার ভিউ ছিল হচ্ছে 75 লক্ষ। তাহলে এখন ভাবেন যে সেটা কত বড়। এবং আমাদের এই চলন বিলের এই নৌকা বাইচটা, এটা এখন জাতীয় পর্যায়ে নিছে, যেটা হচ্ছে আমাদের সাংস্কৃতিক উপদেষ্টা, তিনি নিজেও ওই ভিউতে কমেন্ট করছে এবং জাতীয় পর্যায়ে নিছে এই নৌকা বাইচটা। তা আসলে দেখুন যে আমাদের আসলে চলন বিল আর শুধু এই আশেপাশের মানুষদের গণ্ডির মধ্যে নেই, এখানে গোটা বাংলাদেশ থেকে যেমন মানুষজন আসে, তেমনি বাইরে থেকেও কিন্তু অনেক পর্যটক বাংলাদেশে এখন প্রায় প্রতিদিন কেউ না কেউ বাইরে থেকে আসবেই, যেটা আমাদের এই সৌন্দর্যটাকে আরো
তুলছে আর কি, কিন্তু আমাদের আসলে প্রশাসনের দৃষ্টিকোণ থেকে আরো অনেক কিছুই করার আছে। যে এই যেরকম হচ্ছে আপনার কয়েকটা যে পয়েন্ট আছে, চলন বিলে যে কয়েকটা পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলোকে এগুলোকে যদি প্রশাসন থেকে যদি আর একটু ব্র্যান্ডিং করা হতো, আর একটু সুন্দর মতোভাবে যদি বিদেশের কাছে উপস্থাপন করা হতো, তাহলে কিন্তু দেখবেন যে শুধু আশেপাশের যে কান্ট্রিগুলো আছে যে কয়েকটার থেকে আসতে হয়, এবং অন্যান্য কান্ট্রিগুলোর থেকে কিন্তু এই পর্যটকগুলো গোটা বাংলাদেশে প্রায় বছরের প্রত্যেকটা সময় কিন্তু আসতো আর কি। তো দাদা আসলে মানে এই বিষয়ে যে এই চলন বিলটাকে গোটা বিশ্বের কাছে আমরা যদি আমি সুন্দর মতো উপস্থাপন করি, এই বিষয়ে কি কি করা যায় আপনার বলে মনে হয়? কারণ আপনারা এখানে তো প্রতিনিয়ত থাকেন আর কি। আমি এটার সাথে জড়িত আছি, এবং আমি এই স্বর্ণদ্বীপ কফি হাউস করা থেকে ধরেন এখন এই কফি হাউসটা কতদিনের? আজ থেকে 10 বছর 9 বছর আগে থেকে। 9 বছর না? জি। ও আচ্ছা, তো আসলে কি কি উদ্যোগ গ্রহণ করা যায়? এটা হচ্ছে আপনি যে কথা বলতেছেন, এইটাতে যদি পর্যটন মন্ত্রণালয়ের অধীনে এই চলন বিলটা নিত এবং তারা যদি পর্যবেক্ষণ করত, যেমন অনেক পয়েন্ট আছে যে পয়েন্টগুলোতে পর্যটন মন্ত্রণালয়ের অধীনে তারা সেখানে তত্ত্ববিধান করে এবং সেখানে খোঁজ খবর নেয়। এরকমভাবে যদি আমার এই চলন বিলটা পর্যটন মন্ত্রণালয়ের অধীনে থেকে এইখানে বিভিন্ন মিটিং, বিভিন্ন ট্রেনিং, বিভিন্ন সুযোগ সুবিধা থাকে পর্যটন মন্ত্রণালয়ের, এবং তারা যদি এইটা করতেন পর্যটন মন্ত্রণালয়ের অধীনে, তাহলে আমাদের এইখানে এসে দেখতে পারতেন যে এইখানে কি কি সুযোগ সুবিধা করলে এছাড়া পর্যটকরা। এখানে এই আশপাশ দিয়ে যে একটা ভালো মানের একটা পার্ক করা, হ্যাঁ, হ্যাঁ, ওই সেই এবং কথা মানে আবাসিক যে থাকার ব্যবস্থা, জি 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 এখানে তো থাকার ব্যবস্থাও নাই আর কি। জি। তো এখানে তো থাকার ব্যবস্থা দরকার। হ্যাঁ, থাকার ব্যবস্থা দরকার, এবং থাকার ব্যবস্থা বলতে আমি এই কারণে বলছি, আমি বিভিন্ন সময় পর্যটক মন্ত্রণালয়ের বিভিন্ন সেমিনার মিটিং হয়, সেখানে আমি নিজে গেছি, এবং অন্যান্যগুলো যেমন তুলে ধরার জন্য লোকজন আছে। কিন্তু আমার এই ঐতিহাসিক চলন বিল, এই ঐতিহাসিক চলন বিলে পর্যটক করার লক্ষ্যে পর্যটন মন্ত্রণালয়ের অধীনে সুযোগ সুবিধা পাওয়া বা সুযোগ সুবিধা নেওয়ার জন্য তাদের শরণাপন্ন হওয়ার মতো কোনো যোগ্য ব্যক্তি নাই, যার অভাবে আমার অবহেলিত চলন বিলটা চলন বিলি চেয়ে গেছে। তা আসলে আমাদের সবার, শুধু সরকার একার নাই, যদি আমরা বেসরকারি পর্যায়ে আর যারা বাংলাদেশে অনেক প্রভাবশালী ব্যক্তিবর্গ আছে আর কি, তো সরকার তো আমাদের একটা যেটুকু পারা যায় হেল্প তো করবে ইনশাল্লাহ। তো তাদের উদ্যোগেও যদি কেউ মনে করে যে এখানে একটা ভালো একটা সুন্দর মতো পর্যটন কেন্দ্র হিসেবে মানে তারা বিভিন্ন ধরনের পার্ক থেকে শুরু করে একটা বিনোদন কেন্দ্র হিসেবে তারা কিন্তু গড়ে তুলতে পারে, সেক্ষেত্রে একদিকে যেরকম সরকারের লাভবান হবে, অন্যদিকে এখানে কিন্তু শুধু দেশের নয়, বিদেশের বহু দেশ থেকে কিন্তু পর্যটকরা এখানে আসবে। তো তাই আমি আসলে শুধু বেসরকারি না, তাই বাংলাদেশ সরকার বা যারা এই প্রশাসনের দৃষ্টিকোণ থেকে যারা এগুলো দেখভাল করে আর কি, তাদের কাছে আসলে বিনীত অনুরোধ করি আর কি। শুধু এটা আমার চাওয়া না আর কি, এখানকার যারা আছে আর কি তাদের সবারই চাওয়া যে এখানে একটা সুন্দর মতো যদি ব্র্যান্ডিং করা হতো, এবং এটা যদি এই ব্র্যান্ডিংটা যদি এখানে যদি পার্ক বা বিনোদনের একটা সুন্দর মতো করে একটা যদি এই যেখানে সুবিধা হয় আর কি, যে পয়েন্টে শুধু বিলসা না, এখানে যেখানে সুবিধা হয় আর কি, সুন্দর মতো করে যদি একটা গুরুত্বপূর্ণ ব্র্যান্ডিং করে যদি এই পয়েন্টটাকে যদি সব বিশ্ব দরবারে তুলে ধরা হতো, তাহলে এখান থেকে কিন্তু সরকার কিন্তু ভালো মানের একটা রেভিনিউ শেয়ার কিন্তু তারা পাইতো। তো সুতরাং এটা আমরা প্রশাসনের কাছে একটা আবদার থাকবে আর কি, যেন এই পয়েন্টটা বা এই চলন বিলকে কেন্দ্র করে যেন সুন্দর মতো একটা বিনোদন বা একটা ব্র্যান্ডিং করা হোক, এটা আসলে আমাদের না সবারই চাওয়া আর কি। সহযোগিতা করছি, কিন্তু তারা এখনো নিয়মিত মানে এই সনদ যখন প্রতিষ্ঠিত হয় সেক্ষেত্রে কারা কারা এই প্রশাসনে কারা কারা ছিল আর কি? প্রশাসনিকভাবে আমার এই স্বর্ণদ্বীপ করাতে যারা সাহায্য করছেন, সেটা হচ্ছে আমি সর্বপ্রথমে শ্রদ্ধা ভরে স্মরণ করি মনির হোসেন ইউনুস স্যার, জি। এবং ওই সময় ডিসি ছিলেন শাহিনা পারভিন। ওনাদের দুইজনের সহযোগিতায় আমি এই স্বর্ণদ্বীপ করি, এবং ওনাদেরই নামকরণ করা, সেটা হচ্ছে এই স্বর্ণদ্বীপ। ওনাদের মানে নাম লেখা, ওনারাই এই স্বর্ণদ্বীপ নামটা রাখছেন।
এবং এই সনদ এটা কত সালে প্রতিষ্ঠা করছেন? আহ, এটা হচ্ছে 16 সালে প্রতিষ্ঠিত। 16 সালে না? 16 সালে, প্রথমের দিকে না কোন মাসে? 16 সালে ঈদের মধ্যে এটা উদ্বোধন করা। তো ওনারা সব সময় আমাকে সার্বিক সহযোগিতা করছে এবং প্রতি বছর আমার এইখানে ওনারা আসেন। যেমন এবছর 12 তারিখে নৌকাবাজি হয়, 13 তারিখে আসছিলেন। এবং আমার মনির হোসেন স্যার এখন রেলওয়ে মন্ত্রণালয়ের উপসচিব, আর ডিসি শাহিনা পারভিন উনি এখন হচ্ছে মুক্তিযোদ্ধা বিষয়ক হচ্ছে ফুল সচিব। তো তারাই এই স্বর্ণদ্বীপ আমাকে উৎসাহ দিয়ে এটা প্রতিষ্ঠা করেছেন এবং চারিদিকে প্রচারণা থেকে শুরু করে তারাই সার্বিক সহযোগিতা করছে। এবং বড় বড় ইয়েদের সাথে সহযোগিতা করার কারণেই আজকে হয়তো চলন বিল গোটা বাংলাদেশ চিনতে পারছে বা দেশ বিদেশেও এই নামটা প্রসার হচ্ছে। এর মধ্যে যদি আমার পর্যটন মন্ত্রণালয় এই ঐতিহাসিক চলন বিলটা তারা একটু পর্যবেক্ষণ করতেন, তাহলে হয়তোবা আমার এই স্বর্ণদ্বীপ প্লাস হচ্ছে ঐতিহাসিক চলন বিলটা পর্যটক কেন্দ্রে রূপান্তরিত হতো। এবং আমি আপনার মাধ্যমে তাদের অনুরোধ করব যে আসেন আপনারা পর্যটন মন্ত্রণালয় থেকে এসে আমার ঐতিহাসিক চলন বিলটা পর্যবেক্ষণ করেন এবং এখানকার পরিবেশ দেখেন এবং পর্যটক কেন্দ্র হিসাবে গড়ে তোলার জন্য আপনাদের সুপারিশ চাচ্ছি বা সৌন্দর্য উপভোগ করার জন্য পর্যটকদের আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা আসেন, এসে এটা উপভোগ করেন। এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। দাদাকে অনেক ধন্যবাদ। আসলে এটা শুধু আমাদের দাদা বা আমার সেটা সবার ইয়ে না, এটা সবারই একটা দাবি যে এই চলন বিলটা যেমন এত একটা প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর একটা বাংলাদেশের সবচেয়ে বড় বিল আর কি। তো এই বিলটাকে যদি আমরা সুন্দর মতো করে বিশ্বের দরবারে যদি তুলে ধরতে পারি, তো শুধু আমাদের এই লোকাল যারা আছে এই সেই মানুষদেরকেই শুধু মানে উপকৃত হবো না, এখান থেকে কিন্তু বাংলাদেশের সরকার একটা কিন্তু ভালো একটা রেভিনিউ শেয়ার কিন্তু ইয়ে করতে পারে। তো আশা করি যে যারা এই প্রশাসন মধ্যে আছে তারা হয়তো অতি শীঘ্র যত দ্রুত পারা যায় এই চলন বিলকে একটি ঐতিহাসিক একটি বিনোদন কেন্দ্রে রূপান্তরিত, যে যতটুকু করছে মোটামুটি অনেকটাই এখন দেশ বিদেশ থেকে কিন্তু অনেক পর্যটক আসতেছে। কিন্তু আরেকটু সুন্দর মতো যদি গোটা বিশ্বের কাছে যদি উপস্থাপন করে যদি ব্র্যান্ডিংটা করা হতো, তাহলে হয়তো আরো পর্যটকের সংখ্যা, এখন হয়তো 50,000 60,000 আসতেছে, তখন হয়তো লক্ষাধিক পর্যটক আসবে। সেক্ষেত্রে কিন্তু একটা রেভিনিউ শেয়ারটাও কিন্তু বাড়বে এবং সবারই কিন্তু এখানে আশেপাশে যেগুলো আছে তাদের একটা কর্মসংস্থানের কিন্তু একটা ব্যবস্থা হবে। সেই সাথে বাংলাদেশে একটা পর্যটন কেন্দ্র হিসেবে সবচেয়ে বড় বিনোদন পর্যটন কেন্দ্র হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় বিল চলন বিলের এই প্রসার এবং প্রসারণ ঘটবে বলে এটা আমরা আশা করি আর কি। আসলে এখানে মূল পয়েন্টটাই আসলে স্বর্ণদ্বীপ এবং এর পাশাপাশি আপনার যে সৌন্দর্য ভরপুর যে নদী, সে চলন বিল, এই বিলের পানি। তাই এরপর আমরা সেই চলন বিলের যে পানির সৌন্দর্য, যে নৌকায় উঠে যে চারিদিকে পানির সৌন্দর্য আপনাদের দেখাবো আর কি। স্বর্ণদ্বীপ রিসোর্টের চারিপাশের সৌন্দর্য উপভোগ করার পর বিলশা বাজারে এসে পরিচিত হওয়া এক মাঝির সঙ্গে বাজারে অন্য পাশে অবস্থিত একটি ঘাটে ভ্যানযোগে রওনা দিলাম নৌকা ভ্রমণের উদ্দেশ্যে। মাঝি ভাই নৌকা ভাড়া নিয়েছিল প্রতি ঘন্টায় 300 টাকা করে। আমরা এখন প্রায় সন্ধ্যা পর্যন্ত নৌকাতে বেড়াবো আর কি। চলুন আমাদের যে নৌকাতে যে চলন বিলের আসল সৌন্দর্য আর কি। তো সবচেয়ে বড় যে চলন বিলটা আছে বাংলাদেশের সবচেয়ে বড় চলন বিলটা আপনাদের ঘুরে দেখাবো। এটাই আসলে চলন বিলের আসল সৌন্দর্য।
মানুষ মানুষে আবার বিন সাথে সর্বোচ্চ নিশ্চয় শুক্রবারে প্রচুর মানুষ হয়। তাছাড়া এখানে মূলত ছুটির দিনগুলোতে একটু বেশি মানুষ হয়, শুক্রবার সহ যে ছুটির দিনগুলোতে আসে বিভিন্ন প্রান্ত থেকে তারা এই চলন বিলকে দেখতে আসে আর কি বর্ষার সময়। দেখুন চারিদিকে শুভ রাত, পাশের সেই ঝাঁক, সেই সাথে ডুবন্ত সূর্য মামার যে দৃশ্য, এটা আসলে দেখতে খুবই চমকপ্রদ আর কি। আসলে একদিক দিয়ে যেমন এই চলন বিলে একদিক দিয়ে যেমন সূর্য উদিত হয়, অন্য দিক দিয়ে ডুবন্ত সূর্যর যে একটা মোহ, সেটা দৃশ্য, অপরূপ দৃশ্য দেখতে বড়ই সৌন্দর্য আর কি। তো এইখানে চলন বিলে শুধু বিভিন্ন পেশাজীবী মানুষজনের সম্প্রদায়গুলো আছে সেটা না, এখানে আরো অনেক মানুষজনের আছে। যেমন দেখুন মাছ ধরা, মাছ কম মামা বলতেছে যে মাছ কম হয়েছে আর কি, এখন একটু পানি নেমে যাচ্ছে, কিছুটা মাছ কম হবে আর কি। কিন্তু যখন বর্ষাকালে বিভিন্ন প্রান্ত থেকে মাছ এখানে আসে আর কি, তারা বর্ষাকালে একটু বেশি পাই। তো বর্ষার এখন কিছুটা শেষ প্রান্তে আর কি। তো চলুন এই যে এই মাছ ধরা যে সম্প্রদায়গুলো আছে, শুধু জেলে বা যারা জেলেরা যারা ইয়ে থাকে, তখন নৌকা দিয়ে ছোট ছোট যারা ছোট ছোট পেশাজীবী যেরকম মাছ ধরা, মাছ শিকার যেগুলো আছে, এদের জীবিকাও কিন্তু এই চলনবিলকে কেন্দ্র করে একটা ইয়ে হয়, তাদের প্রতিদিনের যে আহার এখান থেকে কিন্তু জোগাড় হয় আর কি। আসলে গোসল করার ব্যবস্থা নেই, এই কারণেই মূলত হয়তো আজকে গোসল করাটা হলো না আর কি। নেক্সট টাইম যখন আসবো তখন গোসল করার যে সুব্যবস্থা হয়তো নিয়ে আসবো। আপনারাও যখন এখানে আসবেন তখন শুধু চারিদিকের যে একটা সৌন্দর্য, এই সৌন্দর্য শুধু উপভোগ করলে হবে না, সেই সাথে যে এখানে একটা যে পানিতে গোসল করার যে একটা আলাদা আনন্দ আছে, সেই আনন্দটাও কিন্তু আপনারা উপলব্ধি করতে পারবেন। ঠিক আছে, সুতরাং আপনি আসলে হয়তো আলাদাভাবে যে গোসল করার যে কাপড় চোপড়গুলো সেগুলো নিয়ে আসলে কিন্তু এখানকার পানিতে, যেখানে একটু হয়তো কম পানি বা যারা সাঁতার পারেন তারা একটু বেশি পানিতেও কিন্তু এই পানির গোসল করার যে একটা আলাদা সৌন্দর্য, সেই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। সেই সাথে ডুবন্ত সূর্য মামার যে দৃশ্য, সেই দৃশ্যগুলো আসলে এখানে না আসলে বোঝা যায় না যে ডুবন্ত সূর্য মামার যে দৃশ্য বা চারিদিকে যে পানির যে কোলাহলপূর্ণ যে দৃশ্য, সেই দৃশ্য আসলে এখানে এসে বাইরে আসলে বোঝা যায়। বাড়ির মধ্যে থেকে বের হন আর এইভাবে বেরিয়ে পড়েন, দেখবেন যে বাইরের জগৎটা আরো কত সুন্দর। এই সুন্দর জগৎটা যদি পেতে চান তাহলে বাড়ির মধ্যে থেকে বের হন, এটা আর কি। চারদিকে শুধু পানি আর পানি। চলন বিলের আশেপাশে যে গ্রামের যে দৃশ্য, ওইখানে সুন্দর শান্ত যে পানির দৃশ্য, তা আসলে অসুন্দর, আরো এই চলন বিলের সৌন্দর্য বাড়িয়ে তোলে। আসলে এই চলন বলে কিন্তু শাপলা ফুল বা কাশফুল যেটা আর কি এখানে কিন্তু সুন্দর মতো পাওয়া যায় আর কি। আসলে সে কিছুদিন আগে আসলেও কিন্তু এই শাপলা ফুল, কাশ বনের যে কাশফুল, ওই যে দেখুন সামনের যে বিষয়গুলো আছে, এগুলো আসলে এখানে আসলে না আসলে আসলে বোঝা যায় না। দেখুন চারিদিকে অথই পানি, সেই সাথে দেখুন আশেপাশের বাড়িঘর গুলো, এই বাড়িঘর গুলো, এদিককার বাড়িঘর গুলো ম্যাক্সিমাম গুলোই তিন দিয়ে, এবং পাশাপাশি আমাদের দালান কোঠা ওখানে হচ্ছে আর কি। ম্যাক্সিমাম গুলো আপনার উপরে টিন বা নিচে দালান, ওগুলোই বিক্রি। দেখে
কিছুদিন পরে যখন চলন বিলের পানিগুলো শুকিয়ে যাবে তখন এখানে মূলত সরিষা ফুল হয়তো 15-20 দিন বা 1 মাস পরে যখন আসবে, তখন এই পানিগুলো যখন আর থাকবে না, তখন দেখবে যে এখানে সরিষার ফুলের বাগান সহ বেশ কিছু ফসলের চাষাবাদ দেখে নেবে। শুধু চারিদিকে শুধু হলুদ আর হলুদ। সেই সৌন্দর্য আরো বেশি এই চলন বিলকে ফুটে তুলে আর কি, যে পানির এক পাশ দিয়ে চারিদিকে শুধু সরিষার ফুলের বাগান। তারপরে মূলত এখানে ধানের আবাদ করা হয়। এখানে মূলত আসলে বছরে 2টা ফসলের আবাদ করা হয়। এখানে যেমন বর্ষার ঠিক আগ মুহূর্তে ধানের চাষ করা হয় এবং এই বর্ষার পরে মূলত এখানে সরিষার বাগানটাই বেশি করা হয় আর কি। দেখুন চারিদিকে মানুষজন এই চলন বিলের দৃশ্য উপভোগ করার জন্য আসছে আর কি। বিকেলের যে দৃশ্য, এই দৃশ্য আসলে চলন বিলে এই বিকেলের যে দৃশ্য, এই দৃশ্যের যে অপরূপ সৌন্দর্য আসলে এই চলন বিলে না আসলে আসলে বোঝা যাবে না আর কি। এই বর্ষাকালে এই পানিকে কেন্দ্র করেই কিন্তু অনেক মানুষের চিন্তা চেতনা থাকে। কেউ এই পানিকে কেন্দ্র করেই বিভিন্ন, শুধু বাংলাদেশ নয়, দেশের বাইরে থেকেও পর্যটকগুলো এই পানিকে কেন্দ্র করেই এখানে মূলত ভ্রমণ করতে আসে। সেই সাথে সাথে যারা এই মাঝি শ্রেণী, যারা মাছ মৎস্যজীবী, যারা জেলে সম্প্রদায়গুলো আছে, এছাড়া এই চলন বিল কেন্দ্র করে আরও অনেক বিভিন্ন পেশা শ্রেণী মানুষদের কিন্তু বসবাস। এবং অনেকে যখন পাট চাষ করে তারা মূলত এই চলন বিলের আশপাশ দিয়েই কিন্তু এই পাটকে জাগ দেওয়া হয় আর কি, যেখান থেকে সোনালী আঁশ তৈরি করা হয়। তো সুতরাং আসলে এই বর্ষার সময়েই মূলত এই সকল শ্রেণীগুলোর উদ্ভব হয়, যারা আগের থেকে তাদের পরিকল্পনাগুলো করে রাখে যে এই কখন বর্ষাকাল আসবে এবং চলন বিলের যে সৌন্দর্য, সেই সাথে তাদের জীবিকা নির্বাহের যে একটা ব্যাপার, সেইগুলোই কিন্তু এই চলন বিল কেন্দ্র করে কিন্তু ঘটে থাকে আর কি। এটাই আসলে চলন বিলের সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য। চলন বিল একদিক দিয়ে যেমন আশীর্বাদ, অন্য দিক দিয়ে কিন্তু যখন পানি ওঠে তখন এই আশপাশ দিয়ে কিন্তু অনেক জমিতে কিন্তু ফসল ফলাতে পারে না চাষিরা। এদিক দিয়ে তারা বছরে মাত্র 2টা ফসল তারা ফলাতে পারে আর কি। যখন অতিরিক্ত যখন বন্যা হয়, সেই বন্যা পানিতেগুলোতে কিন্তু সর্বশেষ ধানগুলো যখন হয়, অনেকের ধান কিন্তু ডুবে যায় এবং অনেকে কিন্তু ধানগুলো তুলতে পারে না। সেক্ষেত্রে কিন্তু চারিদিকে শুধু কান্নার হাহাকারগুলো মানে চলতে থাকে আর কি। তো সুতরাং একদিক দিয়ে যেমন এই চলন বিল আশীর্বাদ, অন্য দিক দিয়ে কিন্তু এই চলন বিলের অতিরিক্ত যখন পানি হয় তখন কিন্তু এটাই অভিশাপ রূপে পরিগণিত হয় আর কি। আসলে চলন বিল যে এত সুন্দর, জাস্ট ভিউটা দেখুন, কত সুন্দর একটা দৃশ্য। এইসব দৃশ্য আসলে এখানে না আসলে আর কি বলে। এর সাথে এইখানে কত সম্প্রদায়ের মানুষজন এসে বসবাস করে। এই পাশে একটা ভিউটা দেখুন, আর সূর্যের একটা দৃশ্য, রশ্মি। আসলে এইসব দৃশ্যগুলো বড় বিরল। আসলে এইসব দৃশ্যগুলো দেখতে হলে এখানে আসা লাগবে। একদিকে যেমন চারিদিকে শুধু পানির অথই ধারা এখানে প্রবাহিত হয়ে গেছে, ঠিক অন্য পাশ দিয়ে দেখুন ভিউ। এইসব ভিউ কিন্তু আর কোথাও পাবেন না। এই জাস্ট এই পাশে দেখুন, এই পাশে ভিউ দেখুন, চারিদিকে শুধু ওয়াও। যে পানির যে স্রোতধারা চারিদিকে যে প্রবাহিত, আসলেও মন শীতল হয়ে যায়। যত দুঃখ পরাক্রান্ত মন থাকুক আর কি, এখানে আসলেও যে পানির সাথে যে দুঃখগুলো, আসলেও কষ্টগুলো সব ভেসে যায় আর কি। আসলেও এই বিষয়গুলো এখানে না আসা পর্যন্ত আসলে এই পুরো বোঝা যাবে না। দেখুন কত পর্যটক বা ভ্রমণ পিপাসু মানুষ এখানে আসে, তার নমুনা, তার এক পাশ থেকে অন্য পাশে
নৌকা দিয়ে সবসময় যেন চলাচল করে আর কি। এর পাশাপাশি এই মাছ কেমন পাইছেন? মাছ কেমন? মাছ ভালো হ্যাঁ ওই জন্য তো মাছ ভালো মাছ ভালোই পাইছে। সূর্যমামা ডুবে গেছে আর কি, এখন প্রায় সন্ধ্যা পার হয়ে যাচ্ছে আর কি, সূর্য অলরেডি ডুবে গেছে। তো আসলে এটাই বলা ছিল আর কি যে চলনবিলের যে সৌন্দর্য এখানে না আসলে আসলে যেমন একদিক দিয়ে বোঝা যাবে না, ঠিক তেমনই ঘর থেকে বের হইতে হবে। ঘর থেকে বের হলেই এইরকম সৌন্দর্যগুলো আসলে দেখা যাবে আর কি। তো ঠিক আছে, এখানে আমরা আজকে এখানে শেষ করছি, পরে আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ। প্রায় 1 ঘন্টা নৌকা ভ্রমণ শেষে সূর্য মামার সূর্যাস্ত যাবার কারণে আজকের মতো এখানেই নৌকা ভ্রমণের ইতি টানতে হলো। এরপর চলন বিলের চারিপাশের সৌন্দর্য দেখতে দেখতে বাড়ি অভিমুখে রওনা দিলাম। ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আশা করছি ভুল করবেন না, এবং আমার ফেসবুক পেজটিকে ফলো দিবেন আশা করছি। দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।